ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায়ের পিএসসি মিসলেনিয়াস বইয়ের যে বইয়ের ম্যাথের সেকশন আছে প্র্যাকটিস সেট 14-এর সেইটার আজকে আমরা প্র্যাকটিস করব। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, তার আগে বলি, আমার দুটো টেলিগ্রাম চ্যানেল আছে, নিচে ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া আছে। বিভিন্ন পিডিএফ পাওয়ার জন্য ওখানে জয়েন হয়ে যেতে পারেন। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, 14 কোশ্চেনে কী বলছে? দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে 1365। বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 6 হয় এবং 15 অবশিষ্ট থাকে, তবে ছোট সংখ্যাটি কত? তো কীভাবে করবে? ফার্স্ট আমি ছোট সংখ্যাটা ধরে নিই। ছোট সংখ্যা ধরি, ছোট সংখ্যা হচ্ছে এক্স আর বড় সংখ্যা হচ্ছে এক্স প্লাস 1365। এবার বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 6 হয় এবং 15 অবশিষ্ট থাকে। তাহলে এখানে হচ্ছে বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে, তার মানে এখানে হচ্ছে বড় সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস 1365। এটাকে যদি আমি ছোট সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে কি আসছে? ভাগ করলে ভাগফল 6 এবং 15 অবশিষ্ট থাকে। তার মানে ব্যাপারটা কি বলতে চাইছে এখানে? তার মানে বলতে চাইছে 6 ইন্টু এক্স আর অবশিষ্ট থাকছে কত? 15। এইটাই বলতে চাইছে, ইকুয়েশনটা এইটা আসবে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এক্সটা এদিকে চলে আসলে 5x আসলো, আর 15টা যদি এদিকে বিয়োগ করে দিই 1365 সাথে, তাহলে আসছে হচ্ছে 1350। এইটা আসলো। এক্স আসছে কত? 5 দুগুণ 10, 5 সাতা 35, এইটা। তাহলে এক্স মানে হচ্ছে ছোটো সংখ্যাটা, তাহলে চলে আসলে হচ্ছে 270। আর বড়, আচ্ছা ছোটো সংখ্যাটাই চেয়েছে, তাহলে এখানে হচ্ছে সি এর দাগে অ্যান্সার সঠিক। 15 কোশ্চেনে কি বলছে? দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 12 গুণ। আচ্ছা, তাহলে ফার্স্ট আমি গসাগু ধরে নিই। ধরি গসাগু হচ্ছে এক্স, আর তাহলে লসাগু আসছে কত? 12 গুণ বলেছে, গসাগুর 12 গুণ, তার মানে হচ্ছে গসাগু হচ্ছে এক্স, তার মানে 12x আমি লিখতে পারি লসাগু। তাহলে এখানে বলছে লসাগু ও গসাগুর যোগফল, মানে 12x প্লাস এক্স যোগফল 403 বলে দিয়েছে। তাহলে 13x সমান হচ্ছে এইটা আসলো। তাহলে 3 13 39 আর 13 1 13। তাহলে এক্সের মান কত আসছে? 31। মানে গসাগু 31 আসছে, আর লসাগু কত আসছে? এখানে 31 এটা, আর লসাগু আসছে 12 ইন্টু 31। তাহলে 12 ইন্টু 31 গুণ করলে কত আসে? এই মানে 2, এটা হচ্ছে 1 আর 6 যোগ করলে 7 আসে, আর এখানে 3 1 3, মানে 372 এখানে আসলো। এবার বলছে যে যদি একটি সংখ্যা এত হয় 93 হয়, তবে অপর সংখ্যাটি কত? যদি একটি সংখ্যা 93 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে? তো এটা করার জন্য আমাদের একটা সূত্র জানা আছে, সেটা কি? দুটি সংখ্যার গুণফল ইন্টু লসাগু ইন্টু গসাগু। তাহলে 31 ইন্টু 372 লসাগু ইন্টু গসাগু ইকুয়ালস টু, একটি সংখ্যা হচ্ছে 93 বলে দিয়েছে, তাহলে অপর সংখ্যাকে আমরা কি ধরতে পারি? পি ধরে নিই। তাহলে এখান থেকে এইটা দিয়ে এটাকে কাটলে 3 আসলো। এবার পি সমান আসছে এখানে 372/2, সরি 3। 3 1 3, 3 2 6, আর 3 4 12। তাহলে পি এর মান আসছে কত? 124। তাহলে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো। 16 কোশ্চেনে কি বলছে? একজন ব্যাটসম্যান 15তম ইনিংসে 58 রান করে, যার ফলে তার গড় রান 3 বেড়ে যায়। 15তম ইনিংসের পর তার গড় রান কত? তো সেক্ষেত্রে কীভাবে করবে এটা? সেক্ষেত্রে ধরি 14তম ইনিংসের গড় রান
এক্স ধরে নিলাম, তাহলে এবার 15তম যে ইনিংসে রান করেছে কত, 58 রান করেছে। তাহলে আমরা 15তম ইনিংসে রান বের করার জন্য আমরা কি করি, 15 মানে আচ্ছা 15তম ইনিংস রান এর জন্য আমরা কী করি, প্রথম হচ্ছে গড় রান তো থাকবেই, 14তম ইনিংসের অবধি যতটা গড় রান হয়েছে সেটা তো থাকবেই, তার সঙ্গে 15তম ইনিংস খেলার জন্য এক্সট্রা যে রান গড় রান বৃদ্ধি পেয়েছে তার সঙ্গে 15 গুণ করে দেবো, কেননা 15টা ইনিংস খেলা হচ্ছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের 15তম ইনিংসে রান বেরোবে। এবার 15তম ইনিংসে রান কিন্তু এখানে বলে দেওয়া আছে কত, 58। আর এখানে তাহলে আমি এটা এক্স প্লাস 3 ইন্টু 15 মানে কত, 45। তাহলে এক্সের মান কত, এখানে 13 আসলো। তাহলে 14তম ইনিংস পর্যন্ত গড় কত ছিল, 13। এবার 15তম ইনিংসে 3 করে গড় মানে গড় রান 3 বেড়েছে। তাহলে অতএব 15তম ইনিংসে গড় রান 13 প্লাস 3 মানে হচ্ছে 16। তাহলে অ্যান্সার হবে এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট, এবারে 17 দাগের কোশ্চেনে বলছে একটি পরীক্ষায় 70% ছাত্রছাত্রী একটি স্কুল এ থেকে উত্তীর্ণ হয়, অন্য একটি স্কুল বিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা এ স্কুলের মোট পরীক্ষার্থীর থেকে 20% বেশি এবং উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এ স্কুল থেকে 50% বেশি, তবে স্কুল বি থেকে কত শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হবে। তো এক্ষেত্রে ফার্স্ট আমরা ধরি এ স্কুলে মোট পরীক্ষার্থী হচ্ছে যদি 100 জন হয়, তাহলে বি স্কুল থেকে উত্তীর্ণ পরীক্ষার্থী কত, 100 জন থেকে এখানে বলেছে যে একটি মানে অন্য একটি স্কুলে বিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা এ স্কুলে মোট পরীক্ষার্থী থেকে 20% বেশি। আচ্ছা উত্তীর্ণ না, এটা হচ্ছে বি এর মোট পরীক্ষার্থীর সংখ্যা, বি স্কুলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত, 100। এখানে হচ্ছে 120% বেশি কার থেকে, এ স্কুলের থেকে। তাহলে আমরা এখানে 100 আর 120, আমরা এখানে আসছে কত, 120 জন। তাহলে বি স্কুলে হচ্ছে 120 জন পরীক্ষার্থী আছে। এবারে বলছে যে এ স্কুলে উত্তীর্ণ, এখানে বলছে 70% ছাত্রছাত্রী হচ্ছে স্কুল এ থেকে উত্তীর্ণ হয়েছে, তাহলে উত্তীর্ণ পরীক্ষার্থী কত, এখানে হচ্ছে 100 ইন্টু 70% বলেছে, তাহলে এটা কাটলে 70 জন হচ্ছে উত্তীর্ণ হয়েছে এ স্কুল থেকে। আর বি স্কুল থেকে উত্তীর্ণ হয়েছে কত, বি স্কুল থেকে উত্তীর্ণ হয় হচ্ছে বি স্কুলের টোটাল কত, 120 জন, 120 জন। আর এখানে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এ স্কুল থেকে 50% বেশি, তাহলে এ স্কুলের থেকে 50% বেশি, তাহলে এ স্কুলে উত্তীর্ণ হয়েছে 70 জন, তাহলে 70-এর থেকে 50% বেশি মানে 150/100। তাহলে এটা কাটলাম, এটা কাটলাম, তাহলে 70 আর 35 মানে 105 জন হচ্ছে বি স্কুল থেকে উত্তীর্ণ হয়েছে, 105 জন। আচ্ছা তাহলে বি স্কুলে উত্তীর্ণ পরীক্ষার্থীর হার কত, এখানে হচ্ছে আমাদের চেয়েছে সেই উত্তরটাই। তবে স্কুল বি থেকে কত শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়, তো এখান থেকে 105 জন হচ্ছে বি স্কুল থেকে উত্তীর্ণ হয়েছে, তাহলে হার বি স্কুলে উত্তীর্ণ হার কত আসছে, এখানে 105, আর বি স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে, 120 জন, তাহলে পার্সেন্টেজ বের করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে।
এইটা কেটে গেল, তাহলে এখানে 5 দুগুণ 10, এটা হচ্ছে 6 আসলো। তাহলে এখান থেকে আমি এখানে 2 লিখলাম, আর 3 দিয়ে কাটলে 3 3 9, 5 নং 3 5 15। আচ্ছা, তাহলে 150 প্লাস 25, তাহলে 175/2। তাহলে এখানে ভাগ করলে 87.5%। অ্যান্সার হবে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 31 কোশ্চেনে কি বলছে, একজন অসাধু ব্যবসায়ী কিছু দ্রব্যের চিহ্নিত মূল্য 80% বাড়িয়ে লেখে এবং 25% ছাড়ে বিক্রি করে। তাছাড়া তিনি পাইকারি দোকান থেকে কেজি প্রতি 20% দ্রব্য বেশি আনে, মানে যে দ্রব্য সে পাওয়ার কথা তার থেকে বেশি দ্রব্য সে নিয়ে আসে ওই দামে, একই দামে নিয়ে বেশি নেন, এবং ক্রেতা কেজি প্রতি 10% দ্রব্য কম দেন। মানে এখানে কিন্তু ঘাপলা করছে এই জায়গাটায়। কেনার সময় ঘাপলা করেছে 20%, আবার ক্রেতা মানে বিক্রি করার সময় 10% ঘাপলা করছে। তবে হচ্ছে মোটের ওপর তার লাভের হার কত হবে? তাহলে এখান থেকে আমরা সাকসেসিভ লাগাবো। ফার্স্ট আমরা আগে এখানে দেখি সিপি, এসপি আর এমপি। প্রথমে আমি এই অবধি আগে বের করে নিই। তাহলে এখানে 80% বাড়ানো হচ্ছে, মানে এখানে 100, এখানে হচ্ছে 180 লিখলাম, কারণ 100 যদি সিপি হয়, 80 বাড়িয়ে 180 হবে হচ্ছে এমপি, ধার্য মূল্য করেছে। এবার বলছে যে 25% ছাড় দেওয়া হচ্ছে। 25% মানে কত? 1/4। তাহলে এখানে যদি আমি এটাকে কাটতে হয়, 1/4 দিয়ে তো কাটা যাবে না, তাহলে আমি এটাকে 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখানে 200 লিখলাম, আর এটা লিখছি হচ্ছে 360। 180কে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, যেহেতু অনুপাত গুণ করাই যেতে পারে। তাহলে এবার 360কে যদি 1/4 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হয়? 360 ইন্টু 1/4, মানে 90 আসলো। তাহলে 360 থেকে আমি যদি 90 বিয়োগ করে দিই, তাহলে কি 270, এটা হচ্ছে এসপি আসলো। কেন? 90টা তো ছাড় দিচ্ছে, 25% ছাড় দিচ্ছে, মানে কি 90 বিয়োগ হবে, তাহলে 270 আসলো। আচ্ছা, এগুলো মুছে দিই আমি, এটা আসলো। এবার এখান থেকে আমরা তাহলে কী লিখতে পারি? সিপি আর এসপিটা পেয়ে গেলাম। এখানে হচ্ছে 200, আচ্ছা আমি এখানে কাটাগরি করছি আগে। 200 আর 270, তাহলে এটা কাটলাম। তাহলে আমরা কী লিখতে পারি? 20 আর 27 লিখতে পারি। এখানে 20, এটা হচ্ছে 27। প্রথমটা থেকে আমরা পেয়ে গেলাম। তারপরে বলছে যে ঘাপলা যেটা করছে, 20% ঘাপলা করছে কেনার সময়, যখন পাইকারি দোকান থেকে সে কিনে আনছে তখন 20% ঘাপলা করছে। তার মানে কত? 20% মানে হচ্ছে এখানে 1/5। তাহলে তার লাভ হচ্ছে কত? 5/6, এটাই তার লাভ হচ্ছে। 5 আর 1 যোগ করে 6, সেটাই হচ্ছে লাভ। আবার এখানে বলছে 10% সে বিক্রি করার সময় ঘাপলা করছে, তাহলে আসলে এখানে 10, এটা 9, এটা হচ্ছে ওয়েটের ক্ষেত্রে। আর তখন প্রাইসের ক্ষেত্রে কী হবে? তাহলে মানে লাভটা কত হবে? 9 10 হবে। তাহলে এখানে তাই লিখতে পারি 9 আর এটা 10 লিখলাম। এগুলো আমি মুছে দিলাম। এবার দেখো, এই 9 দিয়ে আমি এটাকে কাটতে পারি, তাহলে আসলে কত? 3 নং 27। 5 দিয়ে এটাকে কাটতে পারি, তাহলে 2 আসলো। এবার এইটা দিয়ে আমি যদি এইটাকে কাটি, তাহলে কত আসে? 10 আসে। আবার 10-এর থেকে যদি 2 দিয়ে কাটি আমি, তাহলে এখানে 3। তাহলে এখান থেকে আসছে কি? 5, আর এখানে 3 থেকে 9। তাহলে এবার দেখো, 5 হচ্ছে সিপি আর 9 হচ্ছে এসপি। তাহলে লাভের হার হচ্ছে, এখান থেকে গ্যাপ কত? 5 থেকে 9-এর মধ্যে গ্যাপ হচ্ছে 4-এর গ্যাপ। তাহলে লাভটা হচ্ছে 4/5 ইন্টু 100। তাহলে এইটা দিয়ে যদি এটাকে কাটি, 20 আসলো। তাহলে 80% তার লাভ হচ্ছে। তাহলে এর আগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 32 কোশ্চেনে কি বলছে, কিছু মূলধন 2 বছরে এত টাকা এবং 3 বছরে এত টাকায় পরিণত হয় বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে, তবে মূলধনের পরিমাণ কত হবে? তাহলে দেখো, এখানে 2 বছরে একটা অ্যামাউন্ট বলে দিয়েছে, আর 3 বছরে একটা অ্যামাউন্ট বলে দিয়েছে। এবার এখানে দেখো, এর মধ্যে গ্যাপ কত? 1 বছরের গ্যাপ। এবার আমরা তাহলে কি, মানে এইটাকে মূলধন ধরেই তো এইটা এসছে, সুদ আসল এসছে। তাহলে এখান থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই, 9528.128, আর এখানে হচ্ছে 89
পয়েন্ট হচ্ছে 800। তাহলে এখান থেকে 8, 2, 3, এখান থেকে হাতে 1 আসলে তাহলে এখানে আসলো 9, হাতে 1 আসলে এখান থেকে আসলো 3, আর এখান থেকে হাতে 1 আসলে এখানে আসলো 5। তাহলে এইটা হচ্ছে সুদ আসলো 1 বছরের সুদ। তাহলে আমরা কি লিখতে পারি, মানে ইন্টারেস্টটা যদি আমি বের করতে চাই 239.38328 বাই এখানে হচ্ছে যে অ্যামাউন্টের ওপরে আমরা সুদটা পেয়েছি 8988.8 ইন্টু 100। এবার এখান থেকে যদি আমি এই পয়েন্টটা তুলে দিই তাহলে এখানে 10 আসলো। এবার এই 1000 দিয়ে এটাকে গুণ করে দাও, তাহলে কি আসছে 539328 বাই হচ্ছে কত 89888। এবারে দেখো কতর নামতায় লাস্ট ডিজিটটা আসে, কতর নামতায় এই 8-এর সঙ্গে কত গুণ করলে এখানে আবার 8 আসবে। তাহলে 6 8 48। তাহলে আমি এটাকে 6 দিয়ে গুণ করে দেখি তো পুরোপুরি কেটে যায় কি না। এই সাধারণত এক্ষেত্রে পুরোপুরি কেটে যাওয়ার কথা, সেই হিসাবে আমি করছি। তাহলে এখানে যদি 8 দিয়ে গুণ করি, আর একটা 6 8 48-এ 8 হাতে 4, 6 8 48 আর 2, হ্যাঁ 6 8 48 আর 2 যোগ করলে কত 52 আসলো, হাতে 5 থাকলো, তাহলে হচ্ছে 48, 6 8 48 আর 5 যোগ করলে কত 53, 3 হাতে 5 আসলো, আবার 6 নং 54 আর 5 যোগ করলে কত 59-এর 9 হাতে 5 আসলো, 6 8 48 আর 5 যোগ করলে কত 53 আসলো। তাহলে দেখো ওপরেরটা কিন্তু চলে আসলো, সেম ওপরেরটা যেটা সেটা চলে আসলো। তাহলে এটাতে আমি পুরোপুরি 6 দিয়ে কেটে দিতে পারি। তার মানে 6 আসলো, এখানে 6% যে সুদ। তাহলে এইবার দেখো এখানে পুরোপুরি কেটে দিলাম এগুলো, এবার 8টা পেলাম আমরা কত 6%। তাহলে এখানে আমাদের 2 বছরে একটা অ্যামাউন্ট বলে দেওয়া আছে, তাহলে 2 বছরে আমরা সাকসেসিভ বের করে নিই। 6% প্লাস 6% প্লাস 6 ইন্টু 6/100 সাকসেসিভ পার্সেন্টেজ পেয়ে যাবো তাহলে আমরা। তাহলে এখানে 12% প্লাস 0.36%, তাহলে এখানে আসলো 12.36%, এইটা আসলো। এবারে এখান থেকে আমরা এটা হচ্ছে 2 বছরের সুদের পার্সেন্টেজ পেলাম চক্রবৃদ্ধি সুদে। তাহলে 2 বছরে যদি সুদ আসল আমরা ধরি তাহলে হচ্ছে 100% যদি মূলধন হয় তার সঙ্গে প্লাস 12.36 আমি যোগ করলে আসছে হচ্ছে 112.36%, সমতুল্য হচ্ছে এই 2 বছরের অ্যামাউন্ট বলে দেওয়া আছে কত, এইটা 8988.8। এবারে আমাদের 100% তাহলে বের করতে বলেছে, মূলধন তো আমরা 100% ধরেছি, তাহলে সেক্ষেত্রে আমাদের এখান থেকে আসছে 8988.8 বাই 112.36 ইন্টু 100 এখানে। তাহলে এবার ওপর থেকে যদি আমি এখান থেকে পয়েন্ট তুলে দিলাম আর এখান থেকে আমি পয়েন্ট তুলে দিলাম, তাহলে কি আসলো, এই নিচের জন্য ওপরে 100 আসার কথা আর ওপরের জন্য নিচে 100 আসার কথা, তাহলে কাটাকুটি হয়ে ওপরে আসলে হচ্ছে আরও 10 গুণ হলো। এবারে দেখো এই 11236 কে যদি আমি 6 8 48 6 দিয়ে যদি এই 8 দিয়ে যদি গুণ করি তাহলে দেখো পুরোপুরি ওপরেরটা চলে আসছে। 6 8 48-এর 8 হাতে 4, 4 6 24 আর 4 যোগ করলে আসছে 28-এর 8 হাতে 2, 8 দুগুণ 16 আর 2 আর 16 আর 2 যোগ করলে আসছে হচ্ছে 18 8 হাতে 1, তাহলে 8 1-কে 8 প্লাস 1 করলে 9 আর 8 1-কে 8, তাহলে দেখো পুরোপুরি চলে আসলো। তাহলে আমি এটাকে পুরোপুরি 8 দিয়ে কেটে দিলাম, তাহলে উত্তর আসছে কত, এখানে আসছে হচ্ছে 8 ইন্টু এখানে 1000, তাহলে 8000। অ্যান্সার হবে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 33 কোশ্চেনে কী বলছে, এক ব্যক্তি 400 টাকা 2 বছরের জন্য, 550 টাকা 4 বছরের জন্য এবং 1200 টাকা 6 বছরের জন্য জমা রাখে। সরল সুদ হিসাবে সে মোট এত টাকা পায়, তবে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। তাহলে আমাদের I = P/T/100 সেই সূত্র অনুসারে করব আমরা। তাহলে এখানে ফার্স্ট 400 2 বছরের জন্য আর ইন্টারেস্ট হচ্ছে R%, তাহলে আমরা এটা লিখলাম 550 ইন্টু 4 ইন্টু R
বাই 100 প্লাস এখানে লিখছি এবারে 1200 ইন্টু 6 বছরের জন্য ইন্টু R% সুদে আসছে হচ্ছে টোটালটার সুদ আসছে কত 1020 এটা আসলো। তাহলে এখান থেকে আমি একটা শূন্য, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে দিলাম, এখান থেকে একটা শূন্য, দুটো শূন্য করেই কেটে দাও, যেগুলো কাটা যাচ্ছে সেগুলো তো কেটে দিতেই হবে, কেটে দিলাম দুটো করেই। এখানে দেখো একটা কাটা যাচ্ছে না, তাহলে কাটা যাবে যদি এটাকে 11 আর এটা 2 করে দিই, তাহলে এটা পুরোপুরি কেটে গেল, কারণ এখান থেকে 5 বের করে নিলাম আর এখান থেকে 2 বের করে নিলে 5 ইন্টু 2 করলে 10 চলে আসে। তাহলে এখান থেকে কী আসছে 8 আর প্লাস 22 আর প্লাস হচ্ছে 6 বারং 72 আর, তাহলে এখান থেকে এইটা আসলো। তাহলে 102 আর ইকুয়ালস টু 1020, তাহলে 102 এখান থেকে কেটে দিলে 10 আসলো, তাহলে আর হচ্ছে 10%। এ দাগে অ্যান্সার সঠিক। 34 দাগের কোশ্চেনে কী বলছে, 50 গ্রাম সোনা ও তামার মিশ্রণে সোনার পরিমাণ হচ্ছে 80%, এই মিশ্রণে কত গ্রাম সোনা মেশালে মিশ্রণে সোনার পরিমাণ 95% হবে। তাহলে এখানে বলছে যে গোল্ড আর এখানে কপার, তাহলে 80% আর এটা হচ্ছে কপার, তাহলে 20%, তাহলে এটা কাটলে 4:1 আসলো। তাহলে এখান থেকে আমি ধরলাম যেহেতু এখানে 50% 50 গ্রাম বলেই দেওয়া আছে সোনা আর মিশ্রণে এই তামার মিশ্রণ, তাহলে 5 সমতুল্য আমরা লিখতে পারি 50 গ্রাম, তাহলে এটা কাটলে 1 সমতুল্য 10 গ্রাম, তাহলে এখান থেকে হচ্ছে 40 গ্রাম আর এটা হচ্ছে 10 গ্রাম, এটা আসলো। এবারে এখানে কত গ্রাম সোনা মেশাতে হবে, তাহলে 40 গ্রাম প্লাস এক্স যদি করি আর নিচে 10 লিখে দিলাম, তখন কত আসবে 95% সোনা আসবে আর 5% আসবে হচ্ছে তামা, তাহলে এটা কাটলে আসছে হচ্ছে 19/1। তাহলে এখান থেকে 40 প্লাস এক্স এখান থেকে হচ্ছে 190, তাহলে এক্সের মান কত আসছে 150 গ্রাম, তাহলে মানে সোনা তাহলে 150 গ্রাম মেশালে তখনই 95% সোনার পরিমাণ হবে ওই মিশ্রণে, তাহলে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 47 দাগের কোশ্চেনে বলছে যে 5 বছর আগে রাম আর শ্যামের 5 বছর আগে, এটা 5 ইয়ার আগে রাম আর শ্যামের বয়সের অনুপাত হচ্ছে 2:3, 5 বছর পরে 5 ইয়ার পরে অনুপাত বলে দিয়েছে 3:4, তাহলে লড়াই কনসেপ্টের মাধ্যমে করব। এদের মধ্যে বছরের গ্যাপ কত, 10 বছরের গ্যাপ, কারণ 5 বছর আগে বলেছে আর এটা 5 বছর পরে, তাহলে বর্তমান থেকে এটা 5 বছর আগে আর বর্তমান থেকে এটা 5 বছর পরে, তাহলে টোটাল গ্যাপ হচ্ছে 10 বছরের গ্যাপ। তাহলে লড়াই কনসেপ্টের মাধ্যমে ফার্স্ট এদের আমি ডিফারেন্স বের করব, 4 2 8 3 3 9, তাহলে 9 - 8 করলাম ইকুয়ালস টু 1 আসলো, 1 সমতুল্য, এখানে যেহেতু 10 কমন আছে তাহলে 10 আগে লিখে দিলাম, আর 4 - 3, মানে এইটার থেকে এইটা গুণ হবে 10-এর আর 3-এর সঙ্গে এখানে 10-এর গুণ হবে করে এদের মধ্যে আবার ডিফারেন্স আসবে, সেটা আমি 10টাকে কমন নিয়ে এইটা লিখলাম আমি, তাহলে 1 সমতুল্য কি আসছে 10 আসলো। এবার তাহলে আমাদের এইটা হচ্ছে বেস ভ্যালু, এখান থেকে যা মান বের করার এখান থেকেই করতে হবে, এই অনুপাতটা ইউজ করা যাবে না। তাহলে এই যে হচ্ছে বেস অনুপাত, সেখান থেকে আমরা ফার্স্ট 5 বছর আগে, এটা 5 বছর আগের অনুপাত, তাহলে 5 বছর আগেরই বয়সটা আমাদের বের করে নিতে। 5 বছর আগে রামের বয়স কত 20, 2 × 10 20 বছর, আর শ্যামের বয়স SHAM শ্যামের বয়স হচ্ছে 3 × 10 মানে 30 বছর, এটা আসলো। এবার তাদের বর্তমান বয়স চেয়েছে, তাদের বর্তমান বয়সের সমষ্টি চেয়েছে, তাহলে এখান থেকে রামের বর্তমান বয়স হচ্ছে 20 + 5 25 আসলো, আর এখানে শ্যামের বর্তমান বয়স কত আসছে 30, আর 5 বছর আগের যেহেতু বয়স ছিল তাহলে 5 যোগ করে দিলে তখন আসছে হচ্ছে এটা বর্তমান বয়স, তাহলে এবার 25 আর 35 যোগ করলে কত
এখান থেকে 60 আসলো, 60 বছর হচ্ছে এদের সমষ্টি, বর্তমান বয়সের সমষ্টি, তাহলে বিয়ের দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 48 দাগের কোশ্চেনে কী বলছে, একটি দুর্গে 200 জন সৈনিক আছে, তাদের 31 দিনের খাবার মজুত করা আছে। এবার 27 দিন পরে, 27 দিন ধরে তারা হচ্ছে খেয়েছে, 200 জনই খেয়েছে। এবার 27 দিন পরে 120 জন সৈনিক দুর্গ ছেড়ে চলে যায়, তাহলে 200 মাইনাস 120 করলে কত পড়ে আছে হচ্ছে, আর 80 জন সৈনিক পড়ে আছে, তারা কতদিন খাবে সেইটা আমাদের বের করতে হবে, তাহলে সেই ডেটা বের করতে হবে। তাহলে এখান থেকে 0, এই 0 আর এই 0 কেটে দিলাম আমি। আচ্ছা, আর কি কাটা যাবে? হ্যাঁ যাবে, এখানে 2 দিয়ে কাটলে এখানে 10, এখানেও 10 আসলো, আর এখান থেকে আসলো কত, 4, তাহলে এখানে 310 আসলো, 270 প্লাস 4D, তাহলে 4D ইকুয়ালস টু এখান থেকে 310 মাইনাস 270 বিয়োগ করে দিলে আসলো 40, তাহলে ডি এর মান আসলো 10, তাহলে আর 10 দিন তারা চালাতে পারবে। অ্যান্সার হবে 10 ডেজ। নেক্সট, আচ্ছা সরি ভুল হয়েছে, এই জায়গাটায় উত্তরটা 10 ডেজ হবে না, কারণ এখানে বলেছে প্রসেস ঠিকই আছে, এখানে বলেছে যে সৈনিকদের আগে তুলনায় কত দিন বেশি যাবে, মানে আগে যাচ্ছিল কত, আগে হচ্ছে 31 দিন যাবে ঠিক হয়েছিল, তাহলে এখানে 27 দিন অলরেডি তাদের, মানে 27 দিন তাদের অলরেডি খাওয়া হয়ে গিয়েছে, তাহলে বাকি আর কদিন যাওয়ার কথা ছিল, 4 দিন যাওয়ার কথা ছিল, কিন্তু এক্সট্রা যাচ্ছে হচ্ছে 10 দিন যাচ্ছে, তাহলে বেশি দিন যাবে, মানে এক্সট্রা দিন, এক্সট্রা ডে হচ্ছে 10 দিন আরও যাচ্ছে, 10 দিন মানে 27 দিন খাওয়ার পরেও আরও 10 দিন এক্সট্রা যাচ্ছে, আর কিন্তু যাওয়ার কথা ছিল আর 4 দিন যাওয়ার কথা ছিল, 27 দিনের পরে আর 4 দিন যাওয়ার কথা ছিল, তাহলে 4 দিন যদি বিয়োগ করে দিই তাহলে 6 দিন আর এক্সট্রা, মানে এক্সট্রা ডে হচ্ছে 6 দিন যাচ্ছে, এক্সট্রা দিন। নেক্সট চলো, 49 দাগের কোশ্চেনে কী বলছে, এক ব্যক্তি 10 কিমি পার ঘন্টা বেগে হাঁটে, প্রতি কিমিতে সে 5 মিনিট করে বিশ্রাম নিলে 5 কিমি যেতে তার কত সময় লাগবে। তাহলে এখানে দেখো 5 কিমি যাচ্ছে যখন, তখন তাকে বিশ্রাম নিতে হচ্ছে কতবার, তার মানে ফার্স্ট আমি এখানে 0 থেকে শুরু করলাম, 0 থেকে যখন 1 কিমি গেল তাহলে সে এখানে একবার রেস্ট নিল, তারপরে আবার যখন 2 কিমি গেল তখন আরেকবার রেস্ট নিল, 3 কিমি গেলে আরেকবার রেস্ট নিল, 4 কিমি গেলে আরেকবার রেস্ট নিল, আর 5 কিমি যাওয়ার সময় আর রেস্ট নেওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ সে তো পৌঁছে গিয়েছে। তাহলে এখানে একবার সে নিয়েছে, একবার, দুবার, 3বার, আর 4বার সে রেস্ট নিয়েছে, মানে এইখানেও তার রেস্ট নেওয়ার প্রয়োজন হয়নি, আর শেষে গিয়েও তার রেস্ট নেওয়ার প্রয়োজন নেই, কারণ সে অলরেডি ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছে, তাহলে সে 4বার সে রেস্ট নিয়েছে। তাহলে হচ্ছে 5 কিমিতে ব্যক্তিটি বিশ্রাম নেয় কত সময়, নেওয়ার সময়, আরে নেওয়ার মোট সময় হচ্ছে 5 মিনিট করে রেস্ট নিচ্ছে আর 4বার রেস্ট নিচ্ছে সে, তাহলে 20 মিনিট সে রেস্ট নিচ্ছে। আচ্ছা, এবারে হচ্ছে যদি সে নর্মালি সে কোনো রেস্ট না নিয়ে চলে যেত, যদি সে নর্মালি কোনো রেস্ট না নিয়ে যদি চলে যেত তাহলে তার সময় লাগতো কত, মানে বিশ্রাম না নিয়ে সময় লাগে হচ্ছে 5 কিমি যাচ্ছে 10 কিমি পার আওয়ারে, তাহলে 30 মিনিটে সে চলে যাচ্ছিল, কিন্তু যেহেতু সে বিশ্রাম নিচ্ছে মাঝে মাঝে, তাহলে মোট সময় লাগছে হচ্ছে 30 মিনিট প্লাস 20 মিনিট, তাহলে হচ্ছে 50 মিনিট তার সময় লাগছে 5 কিমি যেতে। এর আগে অ্যান্সার সঠিক। নেক্সট, 50 দাগের কোশ্চেনে এইটা কীভাবে করে দেখো, এক্ষেত্রে 1টাকে আমরা এনখানা 1 আছে, তাহলে আমরা 1টাকে আলাদাভাবে লিখি, 1 + 1 + 1 ... প্লাস n তম পদ, তাহলে এনখানা 1 আছে এখানে, প্লাস মাইনাস যেহেতু এখানে
প্রত্যেকটার মাইনাস আছে, তাহলে মাইনাস আমি কমন নিয়ে লিখছি কি 1/n প্লাস 2/n প্লাস 3/n করে করে এখানে যাচ্ছে কত nতম পদ। এবার nতম পদটা দেখতে কেমন হবে, এখানে একের জন্য মানে এক ফার্স্ট পদের জন্য হচ্ছে 1/n, দ্বিতীয় পদের জন্য 2/n, তৃতীয় পদের জন্য 3/n এসছে, তাহলে nতম পদের জন্য কি আসবে n/n আসবে। তাহলে এইটা আমি কেটে দিতে পারি, ঠিক আছে। এবার তাহলে এখান থেকে আমাদের n লিখতে পারি, কেননা n খানা এক আছে মানে কি n ইন্টু 1 মানে n আসলো, প্লাস এখানে আমরা কি লিখতে পারি, একটা সূত্র আছে, সেটা হচ্ছে সমান্তর প্রগতির যদি সমষ্টি বের করতে হয় তাহলে Sn ইকুয়ালস টু n/2 ইন্টু প্রথম পদ আর শেষতম পদ, প্রথম পদ আর শেষতম পদ। তাহলে এখানে আমাদের প্রথম পদ কত 1/n আর শেষতম পদ কত 1, কেননা এখানে n/n কাটাকুটি করে 1 আসছে। আর এদের যে টোটাল পদ কত, এখানেও nটা টোটাল পদ আছে, তাহলে আমাদের সূত্র অনুযায়ী n/2 আসলো, প্রথম পদ হচ্ছে 1/n আর শেষতম পদ বলেছে এখানে 1, তাহলে এখানে n প্লাস n/2 আর হচ্ছে n লসাগু গেলে 1 প্লাস n কেটে গেল, তাহলে এখানে আসছে 2n প্লাস 1 প্লাস n বাই নিচে 2, তাহলে হচ্ছে কত, ওকে সরি এই জায়গাটা বিয়োগ হবে, এই জায়গাটা বিয়োগ হবে, এখানে মাইনাস আসলো, তাহলে এটা পুরোপুরি কেটে দাও, এখানে আসছে হচ্ছে 2n মাইনাস 1 মাইনাস n, তাহলে এখানে আসছে n মাইনাস 1/2, তাহলে অ্যান্সার কত আসছে, এখানে সি এর দাগে অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো 61 দাগের কোশ্চেনে কি বলছে, 200 মিটার লম্বা একটি ট্রেন তার বিপরীত দিক থেকে আসা 5 কিমি পার আওয়ার গতিতে আসা এক ব্যক্তিকে 5 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটির গতিবেগ কত, কীভাবে বের করবে, এখানে হচ্ছে তাহলে ধরি ট্রেন স্পিড কত x ধরে নিলাম, x কিমি পার আওয়ার ধরলাম, তাহলে রিলেটিভ স্পিড কত x কিমি আর প্লাস হচ্ছে এখানে 5 কিমি, কেননা বিপরীত দিক থেকে আসছে বলেছে, বিপরীত দিক থেকে, তাহলে x প্লাস 5 করলাম, এখানে কিমি পার আওয়ার, এটাকে এবারে আমি কিমি পার আওয়ারে করলাম। আচ্ছা, আর এখানে দিয়েছে হচ্ছে মিটারে দেওয়া, তাহলে আমাদের আগে মিটার পার সেকেন্ডে করে নিতে হবে, তাহলে এটা যেহেতু বড় একক, ছোট এককে যেতে গেলে আমাদের ছোট ফ্র্যাকশান দিয়ে গুণ করতে হবে, মানে 5/18 দিয়ে গুণ করতে হবে, তখন আসবে কি মিটার পার সেকেন্ড। এবার অতএব তাহলে 200 মিটার যাচ্ছে কত স্পিডে, মানে অতিক্রম করবে হচ্ছে x প্লাস 5 ইন্টু 5/18 এই স্পিডে অতিক্রম করছে, তখন সময় লাগছে কত 5 সেকেন্ড। তাহলে এইটা দিয়ে যদি আমি এটা কাটি তাহলে 40, আর এইটা দিয়ে আমি এটা কাটলাম 8 আসলো, তাহলে x প্লাস 5 এদিকে গুণ হলো আর 18টা উপরে চলে গিয়ে 8-এর সাথে গুণ হবে, তাহলে x প্লাস 5 ইকুয়ালস টু 18 ইন্টু 8, তাহলে x প্লাস 5 18 ইন্টু 8 করলে কত 80 আর একটা 64, তাহলে 4 আর এখানে 6 × 12 13 14 144, তাহলে এখান থেকে x এর মান আসছে কত 139, এইটা কিমি পার আওয়ার। কেন বলো তো, কারণ এখানে কিন্তু আমরা কিমি পার আওয়ারই ধরেছি এক্সটাকে, তাহলে এটা আসলো কিমি পার আওয়ার, তাহলে বিয়ের দাগে অ্যান্সার সঠিক। নেক্সট এবারে 62 দাগের কোশ্চেনে বলছে এই সরলটা কীভাবে করবে, এখান থেকে 5.32কে আমি কমন নিয়ে নিলাম, তাহলে কি আসছে 55 প্লাস 45, আর এখান থেকে আমরা এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে ভেঙে দিলাম, তাহলে 7.66 প্লাস 2.34, আর এটা আসছে 7.66 মাইনাস 2.34, তাহলে ওপরে আসছে হচ্ছে এখানে 100 আসলো, তাহলে 5.32 ইন্টু 100 করলে 532 আসলো, আর নিচে আসছে কত, এখান থেকে এটা 0.34 সঙ্গে 7.66 যদি যোগ করি তাহলে 8 আসলো, 8 আর
+2 করলে 10 চলে আসলো এখানে। আর এইটার সঙ্গে এটা যদি বিয়োগ করো তাহলে এখানে 2, 3 আর আসছে পয়েন্ট আসলো এখান থেকে, এটা আসছে কত 5। তাহলে এই পয়েন্টটা আমি তুলে দিলাম, তাহলে ওপরে চলে আসলো 100। তাহলে 10 দিয়ে এটাকে কাটলাম, তাহলে 10 ওপরে আসলো, আর এইটা কেটে গেল, তাহলে অ্যান্সার আসছে 10। বিয়ের দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 63 দাগের এই সরলটা কীভাবে করবে। 222 মাইনাস 1/3 ইন্টু, এখানে সরি মাইনাস আছে, মাইনাস না মাইনাস না সরি, এটা ইন্টুই হবে, এখানে ড্যাশ দেবো ওটা, ইন্টু 42 প্লাস 56 মাইনাস, এখানে এটা ব্র্যাকেট, ওপরে ড্যাশ দেওয়া মানে এটা ব্র্যাকেট, তাহলে 8 প্লাস 9 আবার ব্র্যাকেটে প্লাস 108, এইটা, তাহলে এখান থেকে 222 মাইনাস 1/3 42 প্লাস এখানে 56, আর এখান থেকে এটা যদি আমি যোগ করি তাহলে এটা 17 আসলো। তাহলে 56 মাইনাস 17 কত আসে, এটা 9 হাতে 1 3 39, তাহলে তাই তো 40 আর এখানে 16, হ্যাঁ 39 আসে। তাহলে আমি এটা সরাসরি লিখে দিই 39, এটা ব্র্যাকেট আসলো, প্লাস হচ্ছে 108, এটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে 222 মাইনাস, এবার আমি 3 দিয়ে এটাকে কেটে দিলাম, তাহলে 3 14 42, আবার এটা 3 13 39, তাহলে 3 দিয়ে ভাগ করে দিলাম দুটো থেকেই, কেননা ব্র্যাকেট দেওয়া আছে বলে। তাহলে এবারে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি 14 প্লাস 13, আর এখানে 108 আছে, তাহলে এটা যোগ করো, 4 আর 3 7, 7 দুগুণ 14, 15, 5 হাতে 1 করলে এখানে 3 আসলো, আর এখানে 1, তাহলে এটা মাইনাস। এবারে হচ্ছে এটার থেকে এটা বিয়োগ করলে এটা 7 হাতে 1, এখান থেকে এটা 4, তাহলে 8 আসলো, এখানে 1, ও এটা 87 হবে, 87 হচ্ছে অ্যান্সার, তাহলে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 64 দাগের কোশ্চেনে কী বলছে, একটি নৌকা কিছু দূর স্রোতের অনুকূলে যেতে 4 ঘন্টা সময় লাগে, কিন্তু সমদূরত্ব স্রোতের প্রতিকূলে প্রথম স্থানে ফিরে আসতে 6 ঘন্টা সময় লাগে। যদি স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা হয় তবে দূরত্বটি কত। তাহলে ধরি ডিস্টেন্স হচ্ছে দূরত্ব, ধরো দূরত্ব হচ্ছে ডি ধরলাম, তাহলে এখানে অনুকূল বেগ বলে দিয়েছে কত, ভি প্লাস ইউ। অনুকূল মানে হচ্ছে স্রোতের স্পিড প্লাস হচ্ছে বোটের স্পিড প্লাস স্রোতের স্পিড, ইকুয়ালস টু এখানে D/4, কারণ ডি হচ্ছে ডিস্টেন্স আর সময় লাগছে 4 ঘন্টা, তাহলে এটা আসলো। আর প্রতিকূল বেগ বলে দিয়েছে করে, এটা অনুকূল বেগ, এটা প্রতিকূল বেগ, ভি মাইনাস ইউ, এখানে আসছে D/, এখানে 6, তাহলে এইটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে 2v ইকুয়ালস টু ডি, এখান থেকে 24, আর এখানে কত আসে 24 না, এটা 12, সরি হ্যাঁ 24ই হবে, তাহলে 24 হলে এখানে 6, এটা 4, তাহলে এখানে 10 আসলো। তাহলে এখান থেকে ভি ইকুয়ালস টু আসছে কত, ডি ইন্টু এখানে 10/24 ইন্টু 2, তাহলে এইটা কাটলে 5D/24, এইটা আসলো। তবে দূরত্বটি কত, আমাদের এখানে স্রোতের বেগ বলে দিয়েছে, তাহলে সরি তাহলে স্রোতের বেগটা বের করলেই ভালো হতো আমাদের, তাহলে এটা কেটে দিয়ে আরেকবার ছেড়ে দিয়ে যেত, এখান থেকে এটা লিখি
ভি মাইনাস ইউ, তাহলে এখানে মাইনাস করে দিলাম, তাহলে এখানে তাহলে প্লাস আসলো, এটা কেটে গেল, তাহলে 2u ইকুয়ালস টু এখানে আসছে হচ্ছে d/4 মাইনাস d/6। এখানে স্রোতের বেগ বলে দেওয়া, মানে ইউ সমান বলে দেওয়া আছে 2 কিমি পার আওয়ার, তাহলে 2 ইন্টু 2 করে দিলাম, আর এখান থেকে ডি কমন চলে গেলে এখানে 24, 6 মাইনাস 4। এবার এখানে আসছে হচ্ছে ডি ইকুয়ালস টু 4 ইন্টু 24/2, এটা হচ্ছে 12, তাহলে 4 × 48, তাহলে 48 কিমি। এই দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 77 দাগের কোশ্চেনে কি বলছে, এইটাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে এক্ষেত্রে 3600, তাই তো, একে যদি আমি ভাগ করি তাহলে 6 ছক 36 ইন্টু 10 ইন্টু 10। এবার এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 3, 2 ইন্টু 3, আর এখানে আসছে হচ্ছে 2 ইন্টু 5, মানে 10টাকে লিখছি 2 ইন্টু 5, 2 ইন্টু 5, তাহলে এখানে 1 2 3 4টে 2 আছে, 1 2 3, মানে এখানে 2 টু দি পাওয়ার 4 আছে, 3 টু দি পাওয়ার স্কোয়ার, আর 5 টু দি পাওয়ার স্কোয়ার আছে। তাহলে এখানে কি কি প্রয়োজন যদি ঘনক করতে হয়, তাহলে প্রয়োজন কি, প্রয়োজন হচ্ছে এখানে 5 একটা লাগবে, 3 একটা লাগবে, আর 2 স্কোয়ার, মানে 2 দুটো লাগবে। তাহলে এখানে একটি পূর্ণ ঘনক হবে, তাহলে 15, আর 15 ইন্টু 4 করলে 60, তাই তো, তাহলে 60 যদি 3600, আচ্ছা 60 যদি হয় তাহলে এখানে 2 টু দি পাওয়ার কিউব আসলো, এখানে 5 ইন্টু এখানে 3 আসলো, তাহলে 8 ইন্টু 5 করলে 5 × 40 ইন্টু 3 100। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে আমি জানি না কি, মানে উত্তর তো দেওয়া আছে এইটা, কিন্তু কিভাবে আসছে তো আমি এটা বুঝতেই পারছি না। আমার তো এখান থেকে উত্তর আসছে কত, এখানে হচ্ছে ধরো এক্সট্রা যোগ করতে হবে এইটা, কেন যদি আমি এখানে 2 টু দি পাওয়ার 6 আনতে চাই তাহলে আমার 2 স্কোয়ার আনতে হবে এক্সট্রা, তারপর এখানে 3 টু দি পাওয়ার কিউব আনতে গেলে আমাদের এখানে 3 এক্সট্রা আনতে হবে, আর এখানে 5 টু দি পাওয়ার কিউব আনতে গেলে 5 এক্সট্রা আনতে হবে। তাহলে এখান থেকে আমাদের আসছে হচ্ছে তিনি পাচ্ছে 15 ইন্টু 4, মানে 60 হচ্ছে এক্সট্রা আনতে হবে। এবার এখান থেকে 60, মানে 60-এর কাছাকাছি ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এই যে 30, এই অপশানের যদি এই 300 অপশান থেকে যদি আমি দেখতে চাই তাহলে 60-এর মাল্টিপল হচ্ছে 5 দিয়ে গুণ করলাম, তাহলে 60-এর মাল্টিপল আসছে হচ্ছে এই 300। এটা করলেও কি আসবে জানি না, কিন্তু আমি এই অঙ্কটা আপনারা একবার যারা জানেন যদি এই অঙ্কটা হয় একটু মানে টেলিগ্রামে পাঠিয়ে দেবেন, ঠিক আছে। আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 78 দাগের কোশ্চেনে কি বলছে, যে একজন ছেলের বর্তমান বয়স তার মায়ের বয়সের 2-এর পঞ্চমাংশ, মানে হচ্ছে মা আর ছেলে সন, এখানে 1 না 2, এটা 2, ছেলে হচ্ছে যদি 2 হয় তাহলে মা হচ্ছে 5 গুণ হয়েছে, তাহলে 8 বছর পরে ছেলেটির বয়স তার মায়ের বয়সের অর্ধেক হয়। তাহলে বলেছে এখানে 8 বছর পরে ছেলেটির বয়স তার মায়ের বয়সের অর্ধেক হয়, তবে ছেলেটির মায়ের বর্তমান বয়সের কত। তাহলে এখান থেকে দেখো 5, যদি আমি এটাকে 5x আর এটা 2x যদি ধরি, এটা বর্তমান বয়স, তাহলে 5x প্লাস 8, এখানে বলছে যে ছেলের বয়সের দুগুণ হবে 8 বছর পরে মায়ের বয়স, অর্ধেক যেহেতু বলেছে মায়ের বয়সের অর্ধেক হচ্ছে ছেলে, তাহলে সেক্ষেত্রে আমি মায়ের বয়স 8 বছর পরে এইটা হচ্ছে, আর ছেলের বয়স হচ্ছে 2x প্লাস 8, তার সঙ্গে যদি 2 গুণ করি তাহলে মায়ের বয়সের সমান হবে 8 বছর পরে। তাহলে এখান থেকে আমাদের আসছে হচ্ছে 4x প্লাস হচ্ছে 16, তাহলে এখান থেকে আসছে হচ্ছে x, এটা হচ্ছে 8 আসলো। তাহলে এখানে বলছে মায়ের বর্তমান বয়স,
সরি ছেলেটির মায়ের বর্তমান বয়স, তাহলে মায়ের বর্তমান বয়স হচ্ছে 5 × 8 করলে 40 বছর। বিয়ের দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চল, 79 কোশ্চেনে কি বলছে, এ এবং বি দুটি নল একটি চৌবাচ্চা পূর্ণ করে যথাক্রমে এ হচ্ছে 16 মিনিটে আর বি হচ্ছে 12 মিনিটে। তাহলে এদের যে লসাগু সেটা আসছে কত, 48। তাহলে 3 16 48, 4 12 48। তাহলে এখান থেকে এটা আসছে হচ্ছে চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 4 মিনিট আগে এ নলটি খোলা হয়। তাহলে 4 মিনিট আগে যদি এ নল খোলা হয় তাহলে এ এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে 4 × 3 করলে এখানে আসলো 12, যেটা বিয়োগ করে দিলাম। তাহলে এখান থেকে 36 পড়ে থাকলো, যেটা কে ভর্তি করবে, এই 36টা ভর্তি করবে হচ্ছে বি। তাহলে কতক্ষণ একা খোলা ছিল, আচ্ছা 4 মিনিট আগে এ নলটি খোলা হয়, সরি না না না, তাহলে সেক্ষেত্রে 4 মিনিটে তো তখন এ আর বি একসাথে কাজ করছে, তখন এ আর বি এফিসিয়েন্সি কত, 7 7 × 4 মানে 28 অংশ এ আর বি মিলে কাজ করেছে। তাহলে বিয়োগ করে দিলে শুধু বি একা কাজ করেছে কত, 20 অংশ। তাহলে কত সময় ধরে বি খোলা ছিল, বি একা খোলা ছিল, খোলার সময় এটা হচ্ছে 20 বাই হচ্ছে 4 মানে 5 মিনিট, 5 মিনিট ধরে খোলা ছিল। তাহলে এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট, এবারে হচ্ছে 80 দাগের কোশ্চেনে বলছে একটি অর্ধবৃত্তের ব্যাস বলে দিয়েছে 70 সেমি, অর্ধবৃত্ত তার মানে এইটা ব্যাস হচ্ছে 70, তাহলে ব্যাসার্ধ কত, 35 সেমি। এবার তাহলে পরিধি বের করতে বলেছে, তাহলে পরিধি এইটা হচ্ছে 70 প্লাস 2πr/2। তাহলে এখানে 70 কেন লিখলাম, কারণ এটার ব্যাসটা হচ্ছে 70। তাহলে 70 প্লাস হচ্ছে এখানে 2 2 কেটে গেল, তাহলে 22/7 × 35। তাহলে 5 দিয়ে এটা এই 7 দিয়ে কেটে দিলাম, তাহলে এখানে 70 প্লাস এখানে 110, তাহলে আসছে হচ্ছে 180। পরিধি এই কীরকম ব্যাপার হলো, দেখো এই উত্তরটা মনে হয় ভুল দেওয়া আছে, এখানে উত্তর দেওয়া আছে এইটা, মানে পুরোপুরি উত্তর সেকশনে যেভাবে করা আছে সেটা হচ্ছে এটাকে পুরোপুরি ব্যাসার্ধ হিসেবেই ধরে করেছে, মানে এখানে যে আরের জায়গায় 70 বসিয়ে দিয়েছে, তাহলে তো এইটা মানটা আসবেই। আমার তো এখানে আসছে 180 সেমি। এবার আপনাদের কি আসছে আপনারা বলবেন কমেন্ট সেকশানে। নেক্সট চলো, 87 দাগের কোশ্চেনে কি বলছে, একজন পিতার বয়স, ফাদার, তার পুত্রের বয়সের দ্বিগুণ। তাহলে সনের বয়স যদি এক হয়, ফাদারের বয়স কত, 2 হবে। যদি পুত্রের বয়স 15 বছর হয়, তবে কত বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল, কত বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। যদি পুত্রের বয়স 15 বছর হয় তাহলে এটা হচ্ছে, তাহলে ফাদারের বয়স 30 আর এখানে সনের বয়স 15 বলে দিয়েছে। যদি তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে 30 প্লাস এক্স আর এখানে 15 প্লাস এক্স, এখানে ফাদারের বয়স সনের বয়সের 4 গুণ বলে দিয়েছে। তাহলে এখানে 30 এক্স আর এখানে 60 প্লাস 4x। তাহলে এক্সটা যদি এদিকে বিয়োগ করে দিই তাহলে 3x আসলো, এখানে হচ্ছে 60 মাইনাস 30, তাহলে এক্সের মান কত, এখানে 10। তাহলে 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল, তাহলে অ্যান্সার হবে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 88 দাগের কোশ্চেনে বলছে এ বি এবং সি একটি কাজ এত টাকায় সমাপ্ত করবে বলে চুক্তি নিয়েছে, এ আর বি মিলিতভাবে কাজটি এত ভাগ সমাপ্ত করে। তাহলে এ আর বি মিলে সমাপ্ত করে কত, 8/13, আর সি তাহলে কত অংশ কাজ করছে, 1 মাইনাস 8/13 মানে হচ্ছে 5/13, এইটা আসলো। তাহলে এবার
এ আর বি এর কাজের অনুপাতটা কত মানে কত পরিমাণ কাজ করেছে সেটা আমরা অনুপাত হিসেবে বের করে নিই। তাহলে এখানে 8/13 আর এটা হচ্ছে 5/13, তাহলে 1/13 1/13 কেটে গেলে 8:5। তাহলে আমরা সবসময় কাজের হিসাবেই টাকাটা দিই, পেমেন্ট করি কি যে যত পরিমাণে কাজ করেছে সেই হিসাবে আমরা টাকাটা পেমেন্ট করি। তাহলে এই অনুপাতেই আমাদের এই টাকাটা ভাগ হবে। তাহলে 8 + 5 যোগ করলে কত? 15, সরি 13, 15 বলছি কেন, 13 সমতুল্য কত? এখানে হচ্ছে 19,500। তাহলে এখানে সি এর মানটা চেয়েছে, তাহলে 5 সমতুল্য চেয়েছে, তাহলে 19500/13 × 5, তাহলে 13 1 × 13, 5 13 65, এখানে দুটো শূন্য বসে গেল, 5 × 15 করলে 75, তাহলে 7,500। তাহলে বি এর দাগে অ্যান্সার সঠিক। সি কত টাকা পাবে? 7,500 টাকা পাবে। নেক্সট 89 দাগের কোশ্চেনে কী বলছে, কোনো সংখ্যার, ধরো যে কোনো একটা সংখ্যা আমি ধরি সংখ্যা হচ্ছে এক্স, তাহলে কোনো একটি সংখ্যার বর্গের দ্বিগুণ 18 এর ঘন হয়। তাহলে এখানে বলছে এই এক্স যে সংখ্যাটা এর বর্গের দ্বিগুণ 18 এর ঘনের সমান হয়, সেটাই বলেছে। তাহলে এখান থেকে এটা ঘন মানে হচ্ছে এখানে কিউব, 18 কিউব আসবে। তাহলে 2x² 18² ইন্টু এখানে 18, এটাকে ভেঙে নিলাম, মানে কিউব যেহেতু, তাহলে আমি 18² × 18 লিখতেই পারি। তাহলে এটা কাটলে এখানে 9 আসলো। তাহলে এক্স, তারপরে রুট এখানে দিলাম 18², আর এই 9টাকে আমি কীভাবে লিখছি? 3 এর স্কোয়ার করে লিখছি। তাহলে এখানে আসছে হচ্ছে একটা 18 আর একটা 3, তাহলে 3 18 54। তাহলে অ্যান্সার হবে এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 94 দাগের কোশ্চেনে এই অঙ্কটা কীভাবে করবে। এখানে আমরা লিখতে পারি এটা √8 - 2 √15। আচ্ছা, তাহলে এখান থেকে কীভাবে আসছে, এটা এখান থেকে কেটে দিলাম, তাহলে মানে রুট লিখে দিলাম। এবার এখানে আসছে এটা 5 + 3, 8টাকে আমি লিখছি 5 + 3 আকারে লিখছি, আর এখানে -2 √ এখানে 3 × 5 এইভাবে লিখলাম। তাহলে এবার এটাকে আমি কীভাবে লিখতে পারি? আবার √5 তার হোল স্কোয়ার প্লাস √3 তার হোল স্কোয়ার -2 √3 × 5। তাহলে এখান থেকে কি আসবে? তাহলে এইটা √5 মাইনাস √3 তার হোল স্কোয়ার, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? স্কোয়ার আর রুট উপরে আছে, তাহলে আমি এটাকে এইভাবে ছাড়িয়ে দিতে পারি। তাহলে √5 - √3, তাহলে অ্যান্সার হচ্ছে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 95 দাগের কোশ্চেনে বলছে একটি ঘড়িতে 3টা ঘন্টা বাজতে 3 সেকেন্ড সময় লাগে। 3টা ঘন্টা বাজতে 3 সেকেন্ড সময় লাগে। ওই ঘড়িতে 9টার ঘন্টা বাজতে কত সময় লাগবে? মানে এদের তিনটের ঘন্টা বাজতে 3 সেকেন্ড সময় লাগছে, মানে কি মাঝখানে দুটি বিরতি নিচ্ছে, কেননা এখানে 3টে মানে হচ্ছে 3 - 1, মানে এখানে দুটি বিরতি নেওয়া হচ্ছে, বিরতি। কারণ কি ফার্স্ট একটা ঘন্টা বাজলো, তারপরে আরেকটা ঘন্টা বাজলো, তারপরে আরেকটা ঘন্টা বাজলো, তাহলে মাঝখানে এই একটা বিরতি আর এই একটা বিরতি আসলো, তাহলে ওই জন্য দুটো বিরতি। তাহলে দুটো বিরতি কত সেকেন্ড সময় লাগছে? 3 সেকেন্ড। তাহলে এখানে 9টার ঘন্টা বাজার সময়, তাহলে 9টা - 1 মানে 8টি বিরতি, মানে সেম ওইভাবেই ওই প্রসেসেই। তাহলে 8টি বিরতির জন্য কত সময় লাগবে? 3/2 × 8 ঐকিক নিয়মে পুরো, তাহলে এটা কাটলে হচ্ছে 12 সেকেন্ড সময় লাগবে। তাহলে ডি এর দাগে অ্যান্সার সঠিক। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।